নমস্কার, শুভ সন্ধ্যা। আমি মীনাক্ষী, চোখ রাখছি মুহূর্তের খবরে। খোঁচা খোঁচা দাড়ি ও কাঁধে ব্যাগ নিয়ে কমিউনিস্ট নেতারা আগে যখন হেঁটে যেত মনে হতো যেন তারা অনেক কিছু জানে, কিন্তু আসলে তারা কিছুই জানেন না। এখন তাদের ব্যাগ থেকে বেড়াল বের হয়ে এসেছে। শনিবার রাজধানীর প্যারাডাইস চৌমুহনীতে যুব মোর্চার উদ্যোগে আয়োজিত যুব শঙ্খনাদ সমাবেশে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এভাবেই কটাক্ষ করলেন। ভারতীয় জনতা পার্টি মনোনীত পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থী কৃতি সিং দেববর্মা এবং পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেবকে জয়যুক্ত করতে শনিবার প্রদেশ যুব মোর্চার উদ্যোগে রাজধানীর প্যারাডাইস চৌমুহনীতে যুব শঙ্খনাদ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ শুরুর পূর্বে রাজধানীর রবীন্দ্র ভবনের সামনে থেকে এক সুবিশাল মিছিল সংঘটিত করা হয়। মিছিলের অগ্রভাগে ছিলেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা, পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব, পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মন, প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য, রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী দীপক মজুমদার সহ অন্যান্যরা। মিছিলটি রাজধানীর বিভিন্ন রাস্তা পরিক্রমা করে প্যারাডাইস চৌমুহনীতে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় যুব শঙ্খনাদ সমাবেশ। সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ড মানিক সাহা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে বর্তমানে শক্তিশালী দেশে পরিণত হয়েছে ভারতবর্ষ। ত্রিপুরা রাজ্যের ইতিহাসে প্রথমবারের মতো 2023 সালে শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে। কোন জায়গায় আইন শৃঙ্খলার অবনতি ঘটেনি। 2023 সালে নির্বাচনের পূর্বে কংগ্রেস ও সিপিআইএম প্রচার করেছিল এবার তারা ক্ষমতায় চলে আসছে, কিন্তু রাজ্যের মানুষ পুনরায় বিজেপি সরকার প্রতিষ্ঠা করেছে। বক্সনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কমিউনিস্টদের জামানত জব্দ হয়েছে। কংগ্রেস এবং সিপিআইএম এর নীতি হচ্ছে জল খোলা করে ঘোলা জলে মাছ ধরা। সে নীতি এতদিন ধরে ত্রিপুরা রাজ্যে চলে আসছিল। একটা সময় কমিউনিস্টদের হাতে খুন হতে হয়েছে বহু কংগ্রেস কর্মী সমর্থকদের। বর্তমানে সে কংগ্রেস ও সিপিআইএম মিলেমিশে একাকার হয়ে গেছে। বর্তমানে তাদের পায়ের নিচে মাটি নেই। আমরা মারপিটে বিশ্বাস করি না। তো এতদিন ধরে কংগ্রেস এবং সিপিএম এর যেদের যে চিন্তাধারা, যে সব সময় একটা ঘোলা জল করো আর সেই ঘোলা জলের মধ্যে মাছ ধরার যে নীতি, সেটা এতদিন ধরে চলে আসছিল। আমার দুঃখ হয়, খুবই দুঃখ হয় যে এটাও দেখে যেতে হয়েছে। কালকে দেখলাম যে কমিউনিস্ট পার্টির সে জিতনবাবু কংগ্রেস ভবনে গিয়ে বসে আছেন। এর আগে সিপিএম এর বন্ধুগণ গিয়ে কংগ্রেসের বন্ধুগণ গিয়ে সিপিএম এর অফিসে গিয়ে বসে আছে। রাজ্যের উন্নয়নে বিশেষ তুলে ধরতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার বর্তমানে যথেষ্ট উন্নতি হয়েছে। রাজ্যে এডুকেশন হাব করার চেষ্টা চলছে। একটা সময় জিবি হাসপাতালে মানুষকে মাটিতে থাকতে হতো। বর্তমানে জিবি হাসপাতালে বেডের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। বিজেপি সরকার প্রতিষ্ঠার পর ব্রু রিয়াং শরণার্থীদের সমস্যার সমাধান করা হয়েছে। প্রধানমন্ত্রী মার্গদর্শনে রাজ্য সরকার কাজ করে যাচ্ছে। মহিলাদের আত্মসম্মানের কথা চিন্তা করে পিঙ্ক টয়লেটের জন্য এবারের বাজেটে অর্থের সংস্থান করা হয়েছে। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বলেন, শত্রুরা ত্রিপুরার যুব সমাজকে শেষ করার জন্য ড্রাগসের শিকার হচ্ছে। তার কারণে ত্রিপুরা রাজ্যে 3000-এর অধিক লোক এইডসে আক্রান্ত হয়েছে। টাকা পয়সা আসে না, টাকা পয়সা আসে যায়, কিন্তু জীবন শেষ হয়ে গেলে কোনো কিছু করা সম্ভব নয়। তাই যুব সমাজকে নেশার করাল গ্রাস থেকে রক্ষা করার জন্য যুব মোর্চার কর্মী সমর্থকদের কাজ করার আহ্বান জানান তিনি। আমি চাইব আপনাদের কাছ থেকে একটা জিনিস, সেটা হচ্ছে আমার ত্রিপুরার যুবরা যাতে ট্যাবলেট না খায়, আমার ত্রিপুরার যুবরা যাতে ড্রাগস না নেয়, আমার ত্রিপুরার যুবরা যাতে কোনো ড্রাগসের ইনজেকশনের শিকার না হয়। বন্ধু, এই যুবা শক্তি দেশ নির্মাণ করে, এই যুবারাই ভারত তৈরি করবে। মেরে মিত্র, স্বামী বিবেকানন্দ সেটাই বলেছেন, যুবাদের কাছে সব শক্তি। এই শত্রুরা ত্রিপুরার নজওয়ান এত সুন্দর ছেলে মেয়েদেরকে শেষ করার জন্য এই ড্রাগসের শিকার বানাচ্ছে। আর তার কারণে ত্রিপুরাতে প্রায় 3000-এর কাছাকাছি এইডসে আক্রান্ত হয়েছে। মেরে মিত্র, সমাবেশে একাধিক বিধায়ক,
প্রদেশ যুব মোর্চার সভাপতি সহ যুব মোর্চার বিভিন্ন স্তরের নেতৃত্ব ও কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। স্যান্দন টিভি। ত্রিপুরা রাজ্যে কমিউনিস্টদের ক্যাডাররাই ড্রাগস, ব্রাউন সুগার, ইয়াবা ট্যাবলেট এইগুলি এনেছে, কিন্তু এগুলির সাথে আগে পরিচিত ছিল না রাজ্যের মানুষ। 2018 সালে সরকারের প্রতিষ্ঠিত হওয়ার পর স্লোগান তোলা হয়েছে নেশামুক্ত ত্রিপুরা গড়ার। নেশামুক্ত ত্রিপুরা গড়ার জন্য কোনো নেশার কারবারিদের পক্ষপাতিত্ব করা হয়নি, কোনো নেশার কারবারিকে বরদাস্ত করা হয়নি। শনিবার 9 বনমালী মণ্ডলের উদ্যোগে পৃষ্ঠা প্রমুখ সম্মেলনে এই কথাই বললেন লোকসভা নির্বাচনে পশ্চিম আসনের বিজেপি মনোনীত প্রার্থী তথা বনমালীপুর বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক বিপ্লব কুমার দেব। প্রাচ্য ভারতী স্কুল হয়ে এই পৃষ্ঠা প্রমুখ সম্মেলন হয়। সম্মেলনে বিপ্লব কুমার দেব আরো বলেন, 2018 সালে বনমালীপুর বিধানসভা কেন্দ্রের মানুষের আশীর্বাদ নিয়ে তিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন। আসন্ন লোকসভা নির্বাচনে তিনি 30টি বিধানসভা কেন্দ্রের মানুষের ভোট নিয়ে লোকসভা ভোটে জয়ী হতে চান বলে জানান বিপ্লব কুমার দেব। তিনি কংগ্রেস এবং সিপিআইএমকে কাছে গড়ায় দাঁড় করান। তাদের মিলিঝুলি ও বেইমানির রাজনীতির জন্য 1980 সালে দাঙ্গা হয়েছিল। এতে ক্ষতিগ্রস্ত হয়েছিল বনমালীপুর বিধানসভা কেন্দ্রের মানুষও, এবং এলাকার বিধায়ক মধুসূদন সাহাকেও কমিউনিস্টরা খুন করেছিল। এটাই বনমালীপুরের ইতিহাস ছিল। এখন কাজের সাথেই তাদের সাথেই আবার হাত মিলিয়ে দিচ্ছে কংগ্রেস। কি দিন এসেছে ত্রিপুরায়, এই কথা বলে কটাক্ষ করলেন বিপ্লব কুমার দেব। আয়োজিত সম্মেলনে এদিন এছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃত্ব। যুবদের কমিউনিস্টরা কি দিয়েছে এই ত্রিপুরা রাজ্যে আসার পর? 2018-তে যখন মুখ্যমন্ত্রী হয়েছে, আমার সামনে সবচাইতে বড় চ্যালেঞ্জ ছিল ড্রাগস। আমি নেশামুক্ত ত্রিপুরা স্লোগান দিয়েছিলাম। বিপ্লব দেব কারোর সঙ্গে কম্প্রোমাইজ করেনি। কোন নেশা কারবারি বলতে পারবে না বিপ্লব দেবের সঙ্গে এসে বসতে পেরেছে। জানে অঞ্জানে হতে পারে, কিন্তু কোন মায়ের ছেলের লোকসান হোক, ট্যাবলেট খাও, নেশা করো, ইঞ্জেকশন লো, বিপ্লব দেব মনের প্রাণে সেটা করেনি। কিন্তু কারা এনেছে এখানে ড্রাগস? কারা এনেছে ইয়াবা ট্যাবলেট ত্রিপুরাতে? কারা এনেছে ব্রাউন সুগার? আমরা ছোটবেলাতে শুনতাম না ত্রিপুরাতে ব্রাউন সুগার এই ড্রাগসের ব্যাপার? এই কমিউনিস্টের ক্যাডাররা এনেছে এখানে, এরাই ত্রিপুরাতে এনেছে। এরা ত্রিপুরার জনতাকে, ত্রিপুরার নজওয়ানকে তৃণমূলে বিনাশ করার জন্য ড্রাগসের রাস্তা তৈরি করেছে। শনিবার রাজধানীর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দিয়ে আগরতলা থেকে চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা হওয়ার চেষ্টা করেছিল 7 জন বাংলাদেশি। তাদের মধ্যে 2 জন মহিলার ছদ্মবেশে রওনা হয়েছিল, কিন্তু পুলিশের নিয়মিত তল্লাশির সময় তাদের দেখে সন্দেহ হয়। তারপর তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে তারা সীমান্ত ডিঙিয়ে এদিন ভারতে প্রবেশ করেছে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দিয়ে তারা চেন্নাই যেতে রওনা হয়েছে। কলকাতা থেকে তারা অন্য কোনো এক পন্থা অবলম্বন করে চেন্নাই যাওয়ার জন্য কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস বেছে নিয়েছিল। তাদের সাথে একটি 10 মাসের একটি শিশু সন্তানও রয়েছে। ধৃতদের নাম ইয়াসিন হাওলাদার, মোহাম্মদ হোসেন, শুকুর আলী হাওলাদার, ফারজেনা আক্তার, রুমি বেগম এবং নয়ন হোসেন। তাদের সকলকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে। গতকালকেও আমরা 2 জন মানে আমাদের সন্দেহ হয় যে তারা সম্ভবত আমাদের ত্রিপুরা থেকে অন্যত্র যাচ্ছে। তো গতকালকে আমরা 2 জনকে গ্রেপ্তার করেছি। এর মধ্যে একজন আমাদের মানে ইন্ডিয়ান টাউট আর একজন বাংলাদেশি এক মেয়ে। আর আজকেও আজকেও আমরা সকালবেলা আমরা জিআরপি, আরপিএফ, এসবি, বিএসএফ সব মিলে যখন আমরা চেকিং করছিলাম, তখন আজকেও আমরা টোটাল 7 জনকে ডিটেইন করি সন্দেহজনকভাবে। তো তাদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারি তারা সবাই বাংলাদেশের লোক, এবং তারা আমাদের ওই যে একটা কাঞ্চনজঙ্ঘা একটা এক্সপ্রেস আছে, ওই ট্রেন দিয়ে তারা চেন্নাই যাওয়ার উদ্দেশ্যে আজকে এসেছিল। তো তারা সম্ভবত ওই বললো যে একজাক্ট তো বলতে পারে না। তো তাদের ওই বর্ডার থেকে যে আজকে রেল স্টেশনে আসা পর্যন্ত 1 ঘন্টা সময় লেগেছে। তো
নির্বাচনী রণকৌশল নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হলেন সোনামুড়া মহকুমা সিপিএম এবং কংগ্রেস নেতৃত্ব। মানুষের সাংবিধানিক অধিকার সুরক্ষিত রাখতে নির্বাচন কমিশনের নিকট আবেদন জানান তারা। সিপিআইএম সোনামুড়া মহকুমা অফিসে সাংবাদিক সম্মেলন করে বলেন, সোনামুড়া মহকুমার 4টি বিধানসভা এলাকায় আগামী দিনে কি কি কর্মসূচি সংগঠিত করা হবে সে বিষয় নিয়ে হয় আলোচনা এবং 13 জনের কোঅর্ডিনেশন কমিটিও গঠন করা হয়েছে বলে জানান কমিটির মহকুমার যুগ্ম কনভেনার তথা সিপিএম সোনামুড়া মহকুমা সম্পাদক রতন কুমার সাহা। সাংবাদিক সম্মেলনে তিনি দাবি করেন যে বর্তমান বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার নির্বাচন কমিশনকে বগল দাবা করার চেষ্টা করছে, দেশের শান্তি সম্প্রীতি বিনষ্ট করছে। এতে করে মানুষের সাংবিধানিক অধিকার কতটা সুরক্ষিত রয়েছে তা নিয়ে সংশয় প্রকাশ করেন। অধিকার প্রতিষ্ঠা হোক, আমার হাত আছে, আমার ব্রেইন আছে, আমার যোগ্যতা আছে, আমি কাজ চাই। সে কাজের দরজাই তো বন্ধ করে দিচ্ছে। শুধু অনুদান দিয়ে দেশ বাঁচতে পারে, কোনো দেশ বাঁচতে পারে? তারা নিয়ে যাচ্ছে অনুদানের জায়গাতে, এবং সেটা কে দিচ্ছে? ভারত সরকার না, এটা মোদি দিচ্ছে। মোদির বাবার ঘরের টাকা এটা, মোদি বলছে আমি দিচ্ছি। এটা খুবই খারাপ দিক। অনুদানের রাজনীতি বন্ধ করতে হবে, মানুষকে তার অধিকার দিতে হবে, তার কাজের অধিকার দিতে হবে। যারা চাকরি করছে তাদের চাকরি পার্মানেন্ট করতে হবে, মানুষের হাতে পয়সা তোলার ব্যবস্থা করতে হবে যাতে মানুষ রোজগার করে বাঁচতে পারে। সেই জিনিস যেখানে হয়েছে সেখানে অর্থনীতি সচল হয়। আর এখানে যেভাবে চলছে 5 টাকা রেশন দিয়ে মানুষ বাঁচবে। কাজে এই পথ, এটা হচ্ছে তাদের চিরতরে ক্ষমতা আসার জন্য ব্যবস্থা করা। প্রেস থাকবে না, সব প্রেস আমরা কিনে নেব, মানুষের ভোটাধিকার কিনে নেব, তারপরে মানুষকে অনুদান দিয়ে বলবো আমি দিচ্ছি, আমাকে ভোট দাও। এই জায়গায় নিয়ে যাচ্ছে দেশটাকে। রাজধানীর জয়নগর স্থিত যুব সমাজ ক্লাবের উদ্যোগে বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে। 3 দিন ব্যাপী চলবে এই বসন্ত উৎসব। শনিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বসন্ত উৎসবের আনুষ্ঠানিক সূচনা হয়। মেয়র দীপক মজুমদার অনুষ্ঠানের সূচনা করেন। সঙ্গে ছিলেন কাউন্সিলর তুষারকান্তি ভট্টাচার্য, কাউন্সিলর প্রদীপ চন্দ সহ অন্যান্যরা। মেয়র দীপক মজুমদার আয়োজিত বসন্ত উৎসবের অত্যন্ত প্রশংসা করেন। এবার বসন্ত উৎসবে বিভিন্ন শাড়ি বই সহ বিভিন্ন স্টল দেওয়া হয়েছে। পাশাপাশি এসএইচজির মহিলারাও এই বসন্ত উৎসবে স্টল দিয়েছে। মেয়র দীপক মজুমদার স্টলগুলো পরিদর্শন করেন। আগামী 25শে মার্চ পর্যন্ত চলবে এই বসন্ত উৎসব বলে জানান উদ্যোক্তারা। আজ বসন্ত জাগ্রত এই নাম নিয়ে আমরা বসন্ত উৎসবটা করছি। আমরা এই উদ্যোগ এই প্রথম আমরা করছি। আমরা এর আগে এরকম করিনি। আমরা অন্যান্য উৎসব করেছি, কিন্তু এই বসন্তকালের যে বসন্ত উৎসবটা আমরা এই প্রথম করেছি এবং আমরা করতে গিয়ে দেখলাম দারুণ সাড়া পেয়েছি। আমাদের মধ্যে মেয়র সাহেবও এসছেন, উনি আমাদের আরও উৎসাহিত করেছেন। ওনার এই অমূল্য সময় নষ্ট করে আমাদের মধ্যে দিয়ে এসছেন, এটার জন্য ওনাকে আমরা অশেষ ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা যে এইভাবে উৎসাহিত হয়েছি, পরবর্তী সালে মানে সবসময় আমরা এটা পরবর্তীকালেও এটা করার উদ্যোগী। কতদিনের প্রোগ্রাম এটা আমরা 3 দিনের প্রোগ্রাম করছি, 23, 24, 25 তারিখ পর্যন্ত। 23শে মার্চ ভগৎ সিং, সুখদেব এবং রাজগুরুর শহীদ দিবস। এই শহীদ দিবসের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিশ্রুতি পালন না করার অভিযোগ তুলল সংযুক্ত কিষাণ মোর্চার রাজ্য কমিটি। শনিবার আগরতলা শহরে বিক্ষোভ মিছিল সংগঠিত করে সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সংযুক্ত কিষাণ মোর্চার রাজ্য কমিটির নেতৃত্ব পবিত্র কর। তিনি বলেন, রাজকে স্বাধীনতা আন্দোলনের বিপ্লবীদের শহীদ দিবসে এই কর্মসূচি আয়োজন করার মূল উদ্দেশ্য হলো তারা সকলেই কৃষক পরিবারের ছিলেন, কিন্তু কৃষকদের সাথে এই বিশ্বাসঘাতকতা করছে সরকার। কৃষকদের দাবি মান্যতা দিয়ে যে লিখিত প্রতিশ্রুতি সরকার দিয়েছিল তা মানা হয়নি, কিন্তু নির্বাচনী বন্ডের মাধ্যমে বিজেপি আসল চেহারা প্রকাশ্যে এসেছে। আর কংগ্রেসের নিয়মিত তহবিল ফ্রিজ করে দেওয়া হয়েছে। আসলে বিজেপি ক্ষমতা দখল করতে পাগল হয়ে গেছে। তারা বুঝতে পারছে মানুষ তাদের সঙ্গে নেই। আসন্ন লোকসভা নির্বাচনে 200 আসনে পার করবে না বিজেপি, এমনটাই জানান পবিত্র কর। কংগ্রেসের যে নিয়মিত তহবিল তাকে ফ্রিজ করে দেওয়া হয়েছে। গতকালকে আরো নৃশংস হবে কেজরিওয়াল নির্বাচন ঘোষণা হওয়ার পরে। সাধারণত দেশে পৃথিবীর কোনো দেশ নেই যেখানে কোনো এজেন্সি গিয়ে কাউকে গ্রেপ্তার করে। এই প্রথম দেশের মধ্যে একজন অ্যাক্টিং মুখ্যমন্ত্রী তাকে গ্রেপ্তার করেছে। বিজেপি আজকে ক্ষমতা দখল করার জন্য পাগল হয়ে গেছে। মানুষ তাদের সঙ্গে নেই। 400 পার করার কথা, এখন দেখছে 200 পার হবে কিনা ঠিক নেই। এই জায়গায় দাঁড়িয়ে আমরা কৃষক সভার পক্ষ থেকে
সংযুক্ত কিষাণ মোর্চা এবং তাতে আমরা অন্যান্য সংগঠনগুলিকে যুক্ত করে এই শহীদান দিবস যেটা, এই শহীদান দিবসে আমরা দেশের সর্বত্র প্রতিবাদ হচ্ছে। আমরা এখানে খুবই কম সময়ের ইয়েতে আমরা আজকে এই প্রতিবাদে সামিল হয়েছি। 2024 সালে লোকসভা ভোটে ইন্ডিয়া জোটের প্রার্থীদের সমর্থনে কংগ্রেস ও সিপিএম মিলে কৈলাসহরে এক র্যালি করে শনিবার। পূর্ব ত্রিপুরা আসনে সিপিআইএম প্রার্থী রাজেন্দ্র রিয়াং সমর্থনে হয় এই র্যালি। পরে পৌর পরিষদের অফিসের সামনে জমায়েত হয়। সেখানে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান, সিপিএম জেলা কমিটির সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী, মহকুমা সম্পাদক বিশ্বরূপ গোস্বামী। দুদলের নেতৃত্ব বক্তব্য রাখেন এবং ইন্ডিয়া জোটের প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার জন্য আহ্বান জানান। দেশের সংবিধানকে রক্ষা করতে, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে, কৃষক শ্রমিকের ন্যায্য পাওনা মিটিয়ে দিতে, গরিব অংশের মানুষের মুখে হাসি ফুটাতে এই ধর্মান্ধ বিজেপির বিরুদ্ধে গোটা ভারতবর্ষে বিজেপি বিরোধী 27টা রাজনৈতিক দল আমরা এক মঞ্চে একত্রিত হয়েছি দেশের সংবিধানকে রক্ষা করার জন্য, দেশের গণতন্ত্রকে রক্ষা করার জন্য। সেই নিরিখে ইন্ডিয়া জোটের পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনে আমাদের মনোনীত প্রার্থী রাজেন্দ্র রিয়াংকে আত্রাকাছি তারাকা চিহ্নে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন দেশের গণতন্ত্রকে রক্ষা করার জন্য। শনিবার শহীদ ভগৎ সিং এর শহীদান দিবসকে যথাযোগ্য মর্যাদার সাথে পালন করল এআইটিএসও ও এআইডিওয়াইও এবং এআইএমএসএস যৌথভাবে। রাজধানীর পোস্ট অফিস চৌমুহনীতে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে শহীদ ভগৎ সিং এর শহীদান দিবস পালন করা হয়। উপস্থিত ছিলেন 3 সংগঠনের নেতৃত্ব ও কর্মী সমর্থকরা। উপস্থিত সকলে শহীদ ভগৎ সিং এর প্রতিকৃতিতে ফুল দিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করে। সংগঠনের এক নেতৃত্ব জানান, শনিবার শহীদ ভগৎ সিং এর 94তম আত্মবলিদান দিবস। সমগ্র ভারতবর্ষে এআইটিএসও, এআইডিওয়াইও, এআইএমএসএস যৌথভাবে দিনটি পালন করেছে। ভগৎ সিং শুধুমাত্র একজন ব্যক্তি ছিলেন না, তিনি একজন জীবন্ত প্রতীক ছিলেন। ভগৎ সিং এর জীবনী ছাত্র ও যুব সমাজের মধ্যে পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে। এই মার্চ ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের আপসীন ধারার মহান প্রতিনিধি, মহান বিপ্লবী শহীদ আজম ভগৎ সিং, রাজগুরু সুখদেবের আজ 94তম আত্মবলিদান দিবস। সারা ভারতবর্ষেই এআইডিএসও, এআইএমএসএস, এআইডিআইউ যৌথ উদ্যোগে আমরা এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করছি। ভগৎ সিং শুধু এক নেতাজি সুভাষচন্দ্রের ভাষায় ভগৎ সিং শুধু একজন ব্যক্তি নন, উনি ছিলেন একজন জীবন্ত প্রতীক। ভগৎ সিং আমাদের দেশে স্বাধীনতা আন্দোলনে ভগৎ সিং, রাজগুরু সুখদেবের যে আত্মবলিদান দিবস, সেই আত্মবলিদান দিবস থেকে আমরা শিক্ষা নিয়ে ভগৎ সিং এর জীবন চরিত্র ছাত্র যুব সমাজের মধ্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। ভগৎ সিং একমাত্র স্বাধীনতা সংগ্রামী। সেই সময়ে তিনি বলেছিলেন, শুধু স্বাধীনতা নয়, সমস্ত জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে দেশকে মুক্ত করতে হবে। কমলপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে শুরু হলো জাতীয় সেবা প্রকল্পের বিশেষ শিবির। শনিবার প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শিবিরের শুভ উদ্বোধন করেন কমলপুর প্রেস ক্লাব সম্পাদক সুপ্রিয় দত্ত। এদিনে অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক দেবজিৎ রায়। আইনি বিভিন্ন বিষয়ে আলোচনা করেন আইনজীবী কেশব ভৌমিক। এই শিবির চলবে 29শে মার্চ পর্যন্ত। এনএসএস জাতীয় সেবা প্রকল্প মূলত মহাত্মা গান্ধীর আদর্শকে অনুসরণ করে মাথায় নিয়ে ভারতবর্ষের যাত্রা শুরু। 1920 ইংরেজিতে মহাত্মা গান্ধী অহিংস অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিলেন ইংরেজের বিরুদ্ধে, এবং সেই আন্দোলন 2 বছর পরে প্রত্যাহার করা হয়েছিল। আন্দোলন হিংসাত্মক হয়ে ওঠাতে গান্ধীজির বক্তব্য ছিল দেশের মানুষ নিরস্ত্র, এই অবস্থায় সশস্ত্র সংগ্রাম সম্ভব নয়। 2 বছর পরে আন্দোলন প্রত্যাহার করা হলো। ছাত্র যুবকেরা গান্ধীজির সাথে দেখা করলো। তাদের বক্তব্য হলো, আপনি তো আন্দোলন প্রত্যাহার করলেন নীতি আদর্শের প্রশ্নে, এখন আমরা কি করব? গান্ধীজি বলেছিলেন, দেশটাকে জানো, দেশটাকে জানার চেষ্টা করো। ভারতবর্ষে কয়টা রাজ্য তোমরা জানো?
কোন রাজ্যে কি ধরনের মানুষ আছে তাও জানো, কিন্তু তাদের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে তোমাদের ধারণা কতটুকু? আগামী 27 মার্চ অর্থাৎ বুধবার পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব এবং 7 রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী মেয়র দীপক মজুমদার মনোনয়নপত্র দাখিল করবেন। ওই দিন সকাল 10টায় রবীন্দ্র ভবন প্রাঙ্গণ থেকে শুরু হবে একটি র্যালি। এই র্যালিটি পরিক্রমা করবে শহরের বিভিন্ন পথ পরিক্রমা। আজ প্রার্থীরা পশ্চিম জেলার নির্বাচনী আধিকারিকের কাছে দাখিল করবেন তাদের মনোনয়নপত্র। এরই লক্ষ্যে শনিবার ভারতীয় জনতা পার্টির প্রদেশ কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এদিনকার এই বৈঠকে ভারতীয় জনতা পার্টির সদর জেলা এবং গ্রামীণ জেলার সাংগঠনিক পদাধিকারীরা উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের 51টি ওয়ার্ডের কর্পোরেটর এবং মনোনীত কর্পোরেটররা। এদিন উপস্থিত ছিলেন 9টি মণ্ডলের সভাপতি এবং সম্পাদকরা। আগরতলা শহর কাঁপিয়ে কিভাবে প্রার্থীদের নিয়ে মনোনয়নপত্র দাখিল করানো যায় এর উপর গুরুত্ব দেওয়া হয় এদিনকার এই বৈঠকে পৌরোহিত্য করেন বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রার্থী মেয়র দীপক মজুমদারও। রাজ্যসভার সাংসদ শ্রদ্ধেয় বিপ্লব কুমার দেবজি এবং আমাদের 7 রামনগর কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির উপনির্বাচনে মনোনীত প্রার্থী আমাদের দীপক মজুমদার দুজন ওইদিন মনোনয়ন পেশ করবে। সেই মনোনয়নকে কেন্দ্র করে আজকে আমাদের সদর জেলা, সদর আরবান এবং রুরাল জেলা যেই 51টা ওয়ার্ড রয়েছে, সেই ওয়ার্ডের সমস্ত কর্পোরেটররা এবং নমিনেটেড কর্পোরেটররা আমাদের এই এএমসির অন্তর্গত যে 9টা মণ্ডল রয়েছে সেই মণ্ডলের মণ্ডল সভাপতি, সাধারণ সম্পাদক এবং জেলা অফিস বিয়ারারদের নিয়ে এই সাংগঠনিক বৈঠক, যাতে ওই দিন প্রচুর সংখ্যক আমাদের সমর্থিতরা থাকে। অর্থাৎ ওই দিন আগরতলা রাজপথ কাঁপিয়ে আমরা সেদিন আমাদের দুজন প্রার্থীকে নিয়ে আমরা নমিনেশন জমা দেব। সেই উপলক্ষেই আজকের এই প্রস্তুতি বৈঠক। কল্যাণপুর থানার অন্তর্গত অধুনিয়া এলাকা থেকে শনিবার অবৈধভাবে মজুদ রাখা প্রচুর পরিমাণে বিলেতি মদ উদ্ধার করে পুলিশ, যার বাজার মূল্য হবে আনুমানিক 60,000 টাকা। গোপন সূত্রের খবরের ভিত্তিতে কল্যাণপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক তাপস মালাকারের নেতৃত্বে কল্যাণপুর থানার পুলিশ অধুনিয়া এলাকার স্বপন দেববর্মার বাড়িতে অভিযান চালায়, আর তাতেই আসে সাফল্য। স্বপন দেববর্মার বাড়ি থেকে অবৈধভাবে মজুদ রাখা এই বিলেতি মদ উদ্ধার করে পুলিশ। আমরা গোপন সূত্রের ভিত্তিতে অধুনিয়ার স্বপন দেববর্মার বাড়িতে আমরা তল্লাশি চালাই। সেখানে তল্লাশি চালিয়ে স্বপন দেববর্মার বাড়ি থেকে প্রচুর পরিমাণে বিলেতি মদ আমরা উদ্ধার করি, যেগুলোর বাজার মূল্য প্রায় 60,000 টাকা হবে। হ্যাঁ, আমাদের ইনফরমেশনের উপর ভিত্তি করে আমরা তল্লাশি চালাই এবং সাধারণ মানুষের কাছে আমরা আবেদন থাকবে, যদি এরকম অবৈধভাবে কেউ মজুত করে থাকে আমাদের খবর দেওয়ার জন্য। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে শান্তন টিভির পর্দায়। শান্তন টিভি, দায়বদ্ধতাই যার ঐতিহ্য।